রাজপথ থেকে নির্ধারিত হয়েছে হাসিনার ভাগ্য কি হবে। কোন রুমে বসে পরিকল্পনার মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান সফল হয়নি। আমি যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালার এই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ গেছে অবস্থা। আপনারা দেখেছেন একটু আগে ডকুমেন্টারিতে, আমি যখন 5 আগস্ট সকালে চাঁদখারপুর ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না, একটা আহ্বান জানিয়েছিলাম আমরা কেউ কাউকে যেন ছেড়ে না দেয়। এরপরে আমরা রাস্তায় নেমেছিলাম যমুনা রিভার, এবং আজকে ডকুমেন্টারিতে দেখেছেন চাঁদখারপুরে যৌথ বাহিনীর যে গুলি করা হয়েছিল সেটা ছিল আমাদের ভিক্টর করে সেই গুলি করা হয়েছিল। সেখান থেকে ডান বাম থেকে আমার সামনে থেকে 5 জন শাহাদাত বরণ করে, তার মধ্যে 2 জনকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। একজন ছিলেন মানিকমিয়া সাহারি চৌধুরী, তখন তার পরিচয় জানতাম না, মুন্সিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। যখন আমাকে কেউ বলে গণঅভ্যুত্থানের গভীরতা কতটুকু, তখন আমি বলি 9ম শ্রেণীতে পড়ব, ওই ছোট্ট আনাস কোনো দল করত না, ওই ছোট্ট আনাস কোন রাজনৈতিক ট্রেনিং প্রাপ্ত নয়। সেই ছোট্ট আনাস মৃত্যুর 2 ঘন্টা আগে বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। সে এসে আমাদের গ্রুপ থেকে শাহাদাত বরণ করলো। যখন বললাম কেউ কাউকে ছেড়ে দেন না, সে এখানে ছিল, প্রতিজ্ঞাবদ্ধ হলো ছেড়ে যাবে না, কিন্তু জীবন দিয়ে সে আল্লাহর জিম্মায় চলে গেছে। তার মানে তার মৃত্যুর পরে তার বাবা মাকে যে সান্ত্বনাটা, সে সান্ত্বনা পর্যন্ত সে চিঠিতে লিখে এসেছিল। আমি যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই ছিল গণঅভ্যুত্থানের স্পিরিট, যেখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ মিশে গিয়েছিল যে আমাদের মুক্তির প্রয়োজন, হয়তো বা বেঁচে থাকবো, না হলে জীবন দিব, কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে আর এক মুহূর্তে বাংলাদেশের মুসলিমদের আমরা রাখবো না। প্রিয় বন্ধুগণ, আজকে যারা এখানে মঞ্চ ভূমিষ্ঠ, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে নির্যাতিত নিপীড়িত। যখন বলা হয় গণঅভ্যুত্থান কিভাবে সংগঠিত হয়েছে, একটা গণঅভ্যুত্থান কখন একক নেতৃত্বে সংগঠিত হয় না, একক পরিকল্পনায় সংগঠিত হয় না। একটা গণঅভ্যুত্থান সংগঠিত ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থান সুসংগঠিত হয়েছে রাজপথে, রক্তের মধ্য দিয়ে, আহত হওয়ার মধ্য দিয়ে। রাজপথ থেকে নির্ধারিত হয়েছে হাসিনার ভাগ্য কি হবে। কোন রুমে বসে পরিকল্পনার মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান সফল হয়নি। ছাত্র জনতাকে যখন হাসিনা কুক্ষিগত করার চেষ্টা করলো, তখন সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছে, বিদেশের রেমিটেন্স যোদ্ধারা নেমে এসেছে, আইনজীবীরা নেমে এসেছে, ইঞ্জিনিয়াররা নেমে এসেছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে এসেছে বলেই, বুদ্ধিজীবীরা নেমে এসেছে বলেই একটা সময়ে গণঅভ্যুত্থান হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে যখন শাহরিকের কবরের সামনে আমি দাঁড়ালাম, মনে হচ্ছিল শাহরিক তো আমার 2 হাত সামনে শাহাদাত বরণ করে। শাহরিক স্নাইপার আক্রমণে স্নাইপার এটাকে শাহাদাত বরণ করে। আমি যখন শাহরিকের কবরে যখন মোনাজাত, হুজুর যখন মোনাজাত করছিল, তখন মনে হচ্ছে আজকে শাহরিক 2 হাত সামনে সে শহীদ হয়েছে, আজকে সেই স্নাইপারটা আমার উপর আসতে পারতো, হয়তো বা কেউ আমার কবরের সামনে হয়তো বা মোনাজাত করতো। সুতরাং ওই কবরের সামনে যখন যাই, তখন দুনিয়া মনে হয় না, এই যে বেঁচে আছি এটাই মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা। গণঅভ্যুত্থান ঘরে বসে সংগঠিত হয় নাই। গণঅভ্যুত্থানের ফয়সালাটা কিভাবে হবে, হাসিনার ফয়সালাটা কোন পদ্ধতিতে হবে, সেটা রাজপথে হয়েছিল। সেই 18 জুলাই থেকে যখন শহীদ জিল্লুরের লাশকে সামনে রেখে আমরা স্লোগান উত্থিত করেছিলাম, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ।